হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমরা গতদিন কিভাবে ইনফর্মাল লেটার লিখতে হয় তার নিয়ম জানছিলাম, এবং আমরা বলেছিলাম যে আমরা এর পরবর্তী ক্লাসেই অর্থাৎ আজকের ক্লাসে আমরা ইনফর্মাল ইমেল কিভাবে লিখতে হবে তার নিয়ম জানব। তো আজকে আমাদের ক্লাসের যে ফরম্যাট থাকবে সেই ফরম্যাটটিও গত ক্লাসগুলোর মতনই থাকবে। তো আজকে আমরা যা শিখব তা হলো ইনফর্মাল ইমেলস। উই উইল লার্ন হোয়াট দে আর, অর্থাৎ ইনফর্মাল ইমেল কি এগুলো আমরা জানব। উই উইল লার্ন দ্য স্ট্রাকচার, আমরা ইনফর্মাল ইমেইলের স্ট্রাকচারটি জানার চেষ্টা করব, এবং উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার, জানার সাথে সাথে আমরা স্ট্রাকচারটি বোঝারও চেষ্টা করব। শেষে উই উইল প্র্যাকটিস রাইটিং ইমেলস, অর্থাৎ আমরা সকল স্ট্রাকচার জানার পর কিভাবে ইমেল লিখতে হয় সেই নিয়মটি আমরা অনুশীলন করব। তো চলো আমরা দেরি না করে আজকের প্রথম রুলে চলে যাই, কিংবা আমাদের প্রথম যে স্টেপ উই উইল লার্ন হোয়াট দে আর, অর্থাৎ ইমেল কি এটা আমরা বোঝার চেষ্টা করি। Similar to a letter, an email is a shorter version of a letter which is not written on paper. অর্থাৎ লেটারের মতনই, অর্থাৎ চিঠির মতনই ইমেল হচ্ছে চিঠির একটি শর্টার বা একটু ছোট একটি রূপ, যা কাগজে লেখা হয় না, বাট রাদার সেন্ট থ্রু ইলেকট্রনিক মিডিয়াম। অর্থাৎ চিঠি, এই ইমেল এক ধরনের চিঠি, এবং এই চিঠিটি আসল চিঠির একটু সংক্ষিপ্ত রূপ, কিন্তু এই যে আমরা ইমেল লিখব, এই ইমেলটি আমরা চিঠি যেমন কাগজে লেখা হয় তেমনটি আমরা কাগজে লিখব না, আমরা এটি বিভিন্ন বৈদ্যুতিক মাধ্যম ব্যবহারের মাধ্যমে লিখব। ইমেলস ক্যান অলসো বি ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, অর্থাৎ আমরা যেমন জেনেছি যে চিঠি যেমন ফর্মাল এবং ইনফর্মাল হয়, ফর্মাল চিঠিগুলোকে আমরা সাধারণত অ্যাপ্লিকেশন বলে থাকি, এবং ইনফর্মাল চিঠিগুলোকে আমরা সাধারণত লেটার বলে থাকি বা পার্সোনাল লেটার বলে থাকি। তেমনি ইমেইলও ফর্মাল কিংবা ইনফর্মালও হতে পারে, বাট দে আর মাচ মোর টু দ্য পয়েন্ট। কিন্তু চিঠির থেকে ইমেল যেগুলি সেগুলি আরও বেশি আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করে, অর্থাৎ এগুলি কোনো একটি স্পেসিফিক টপিক, কোনো একটি নির্দিষ্ট টপিকের বাইরে সাধারণত ইমেল আলোচনা করে না। যেহেতু ইমেল কোনো নির্দিষ্ট টপিকের বাহিরে আলোচনা করে না, এ কারণেই এগুলো সাধারণত শর্ট হয় কিংবা সংক্ষিপ্ত হয়। দেয়ার আর আ লট অফ সিমিলারিটিস বিটুইন আ লেটার অ্যান্ড অ্যান ইমেল, অর্থাৎ ইমেল এবং লেটারের মধ্যে অনেক কিছুই সিমিলার রয়েছে, অনেক সাদৃশ্য রয়েছে, এবং যেহেতু তোমরা ইমেইলও কাগজে লিখছো এবং একটি লেটারও কাগজে লিখছো, সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে ইমেল এবং লেটার দুটো সেমই, কিন্তু ওদের মধ্যে ওদের ফরম্যাটে এবং ওদের স্ট্রাকচারে কিছু খানিকটা পার্থক্য রয়েছে, যে পার্থক্যগুলোই আমরা আজকে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। There are a lot of similarities between a letter and an email if not the same, অর্থাৎ এগুলি প্রায় কাছাকাছি যদিও এগুলো একদম এক নয়। স্ট্রাকচার, অর্থাৎ আমরা স্ট্রাকচারটি জেনে নিই আজকে, যে আমরা ইমেলটি কি স্ট্রাকচারে লিখব। সবার প্রথমে ইমেল অ্যাড্রেস অফ দ্য রেসিপিয়েন্ট, অর্থাৎ আমাদের যে ইমেল অ্যাড্রেস যাকে আমরা পাঠাবো সেই ইমেল অ্যাড্রেসটি আমাদেরকে জানতে হবে, বা আমরা প্রথমে ইমেল লিখব যখন প্রথমে আমাদের যেই জিনিসটি লিখতে হবে সেটি হলো ইমেল অ্যাড্রেস। কার? প্রাপকের। রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্ট শব্দের অর্থ প্রাপক, যে প্রেরক সে সেন্ডার। আমাদের আগের রুলে, অর্থাৎ কিছু বছর আগের রুলে আমাদের সেন্ডার এবং রিসিপিয়েন্ট উভয়ের ইমেল অ্যাড্রেস লিখতে হতো, কিন্তু আমাদের এখন সেই কাজটি করতে হয় না। আমরা এখন যে ইমেল অ্যাড্রেসটি লিখি সেই ইমেল অ্যাড্রেসটি শুধুমাত্র রিসিপিয়েন্টের, অর্থাৎ যে প্রাপক তার ইমেল অ্যাড্রেস লিখি। এরপরে আছে আমাদের সাবজেক্ট, অর্থাৎ ইমেলটির বিষয় আমাদেরকে লিখতে হবে। ইমেলটির বিষয় লেখাটি অনেকটা একটি অ্যাপ্লিকেশনে যে সাবজেক্ট লেখা হয়, অর্থাৎ একটি দরখাস্তে যে সাবজেক্ট লেখা হয় বা বিষয় লেখা হয় সেই বিষয়ের মতনই, কিন্তু দরখাস্তের বিষয় লেখার সময় কিছু স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হয়, যেমন প্রেয়ার, অ্যাপ্লাইং,
এটসেট্রা এটসেট্রা, অর্থাৎ প্রেয়ার কিংবা অ্যাপ্লাইং বা অ্যাপ্লিকেশন ফর, এই সকল কিছু স্পেসিফিক ওয়ার্ডস আমাদের ব্যবহার করতে হয় যখন আমরা একটি ফর্মাল লেটারের সাবজেক্ট লিখি। কিন্তু ইনফর্মাল লেটারের ক্ষেত্রে এই কাজটি করতে হয় না। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে আমাদেরকে যে সাবজেক্টটি লিখতে হবে সেই সাবজেক্টটি অত্যন্ত সাধারণ একটি সাবজেক্ট লিখতে হয়। এরপরে আমাদেরকে লিখতে হয় স্যালুটেশন কিংবা সুপারস্ক্রিপশন। স্যালুটেশন এবং সুপারস্ক্রিপশন কি, এগুলো আমরা লেটার লেখার সময় জেনেছিলাম, কিন্তু আমি তোমাদেরকে আবারও বলছি, স্যালুটেশন কিংবা সুপারস্ক্রিপশন হচ্ছে কোনো একটি লেটার লেখার সময় যে শব্দ দ্বারা যে লেটারটির প্রাপক তাকে তুমি সম্বোধন করো তাকেই স্যালুটেশন কিংবা সুপারস্ক্রিপশন বলা হয়। তারপরে 4 নম্বরে রয়েছে মেইন বডি কিংবা ডেসক্রিপশন। মেইন বডি কিংবা ডেসক্রিপশন সম্পর্কেও আমাদের অনেকটাই ধারণা রয়েছে, কেননা আমরা যখন লেটার আলোচনা করছিলাম তখন আমরা মেইন বডি এবং ডেসক্রিপশন সম্পর্কেও আলোচনা করেছি, এবং ওইখানকার মেইন বডি কিংবা ডেসক্রিপশন যেরকম স্টেপস ফলো করতো, 3টি ধাপ থাকতো, তেমনি এখানকার মেইন বডি কিংবা ডেসক্রিপশনও একই ধাপ অনুসরণ করবে। সুতরাং আমরা লেটারের যদি মেইন বডি সম্পর্কে খুব ভালো আমাদের আইডিয়া থাকে তাহলে আমরা অবশ্যই এইটার ইমেলের মেইন বডিও সহজেই লিখতে পারবো, এবং এটা লেখা আমাদের জন্য আরও সহজতর হবে, কেননা ইমেইলের মেইন বডি সাধারণত একটি লেটারের মেইন বডি অপেক্ষা অনেক ছোট হয়। সবশেষে সাবস্ক্রিপশন উইথ রাইটার্স নেম। এই সাবস্ক্রিপশন উইথ রাইটার্স নেম এই অংশটিও আমরা যখন লেটার শিখছিলাম সেই অংশে আলোচনা করেছি। সাবস্ক্রিপশন উইথ রাইটার্স নেম অর্থাৎ হচ্ছে আমার যে চিঠির প্রাপক সেই চিঠির প্রাপকের সাথে আমার যেই সম্পর্ক, সেই সম্পর্কটি আমি যেই লাইনে অর্থাৎ যে কয়টি শব্দ দ্বারা সম্বোধন করি বা দেখিয়ে দিই সেটি হচ্ছে সাবস্ক্রিপশন, এবং তারপরে আমার নাম লিখে থাকি সাধারণত, যেমন ইতি তোমার পুত্র নিয়ে আমাদের নাম লিখি, বা ইতি তোমার কন্যা নিয়ে আমাদের নাম লিখি। এই যে তোমার কন্যা কিংবা তোমার পুত্র, এটি হচ্ছে সাবস্ক্রিপশন, এবং তার পরবর্তীতে যে নাম সেটা তো রাইটার্স নেমই। যাই হোক, আমরা স্ট্রাকচার সম্পর্কে একটি বেশ বিশদ একটি আইডিয়া নিলাম। এবার কিভাবে কোন স্ট্রাকচার কাজ করে সেটি আমরা দেখব। Now, as you can see, the structure of an email is quite similar. The structure of a letter and an email is quite similar. The only difference is in the first 2 steps. অর্থাৎ আমরা যে স্লাইডটি দেখলাম যে প্রথমেই রয়েছে যে ইমেল যে রেসিপিয়েন্ট যে তার ইমেল অ্যাড্রেস এবং সাবজেক্ট, এই দুটি ধাপ ব্যতীত বাকি সকল ধাপই কিন্তু আমাদের লেটারের সাথে মিলে যাচ্ছে। Instead of the address of the sender, in email you need to write the email address of the recipient. তোমাদের এটা মনে থাকার কথা এই যে আমরা যখন লেটার লেখা শিখেছিলাম সর্বপ্রথমে কিন্তু আমাদেরকে যে প্রেরক অর্থাৎ যে সেন্ডার তার অ্যাড্রেসটি ছোটোভাবে লিখতে হতো এবং ডেট লিখতে হতো, কিন্তু ইমেলে জিনিসটি একদম উল্টো। ইমেলে যে কাজটি করতে হয়, ইমেলে আমাদেরকে প্রথমেই যে রেসিপিয়েন্ট অর্থাৎ যে প্রাপক তার ইমেল অ্যাড্রেসটি লিখতে হবে। Afterwards, write the subject of the email. Now the subject of the email can be easily written in a wrong manner. অর্থাৎ আমরা রেসিপিয়েন্টের ইমেল অ্যাড্রেস লেখার পর আমরা একটি সাবজেক্ট লিখব। এখন এই সাবজেক্টটি ভুলভাবে লেখা খুবই সহজ, কেননা এই সাবজেক্টটি লেখার যে আসল ফরম্যাট বা যেটি সঠিক স্ট্রাকচার এটি সম্পর্কে অনেকেই অবগত নয়, কেননা অনেক সময় দেখা যায় যে প্রশ্নে যেটি লেখা আছে সেটি হুবহু কপি করে তুলে দেওয়া হয়। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সাবজেক্টটি ভুল হচ্ছে। এই কারণে আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমরা সাবজেক্টটি কীভাবে লিখতে হবে এই লেখার নিয়মটি শিখব। ইউ নিড টু পে অ্যাটেনশন টু দ্য কোয়েশ্চেন অ্যান্ড দ্য ফ্রেজিং অফ দ্য সাবজেক্ট। অর্থাৎ প্রশ্নের সাবজেক্টটি প্রশ্নে কী বিষয় নিয়ে লেখা আছে, অর্থাৎ প্রশ্নে আমাকে কী ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে কোন বিষয় নিয়ে আমাকে ইমেলটি লিখতে হবে সেটি আমরা ভালোভাবে লক্ষ্য করব, এবং ভালোভাবে লক্ষ্য করার পর আমরা একটি সঠিক উপায়ে সাবজেক্টটি লেখার চেষ্টা করব। এখন ইমেল অ্যাড্রেসটি আমাদের কিভাবে লিখতে হবে, যেমন মেক শিওর দি ইমেল অ্যাড্রেস ইজ মোর দ্যান 6 ক্যারেক্টার্স লং। অর্থাৎ 6 ক্যারেক্টার বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে
প্রত্যেকটি বর্ণ কিংবা প্রত্যেকটি সংখ্যা এগুলোকে একটি একটি করে ক্যারেক্টার বলা হয়। যেমন এল, এ, ইউ, এন, এই যে প্রত্যেকটি বর্ণ এরা এক একটি ক্যারেক্টার, কিংবা 1, 3, 8, 5 এই যে প্রত্যেকটি সংখ্যা, এই প্রত্যেকটি সংখ্যাও এক একটি ক্যারেক্টার। কেন আমরা যখন ইমেল অ্যাড্রেস লিখব সেই ইমেল অ্যাড্রেসটি 6টি লেটারের বা 6টি ক্যারেক্টারের বেশি একটি ইমেল অ্যাড্রেস লিখব? কেননা যখন আমরা একটি ইমেল অ্যাড্রেস বানাই ইন্টারনেটে, তখন 6টি ক্যারেক্টারের কমের কোনো ইমেল অ্যাড্রেস ওরা গ্রহণ করে না। আমরা যখন কোনো একটি ইমেল অ্যাড্রেস বানাবো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে এই যেন আমাদের ইমেল অ্যাড্রেসটি 6টি ক্যারেক্টার কিংবা 6 বর্ণের বেশি হয়। ক্যারেক্টার্স আর এনি ইউনিট অফ সাইন বিং ইউজড ইন রাইটিং দি অ্যাড্রেস, অর্থাৎ যে কোনো একটি আমরা যে লেটার ইউজ করতে পারি কিংবা নাম্বার ইউজ করি, প্রত্যেকটি লেটার কিংবা নাম্বারই এক একটি করে ক্যারেক্টার। দে ক্যান বি লেটার্স ফ্রম দি অ্যালফাবেট, এনি নাম্বার অর স্পেশাল সিম্বলস, অর্থাৎ এই যে ক্যারেক্টার, আবারও বলছি, এটি যে কোনো বর্ণ হতে পারে, আমাদের বর্ণমালার যে কোনো একটি বর্ণ হতে পারে, কিংবা এটি একটি সংখ্যা হতে পারে, কিংবা বিশেষ বিশেষ কিছু চিহ্ন যেমন ডট কিংবা কমা কিংবা হাইফেন, এগুলিও এক একটি ক্যারেক্টার হতে পারে। মেক শিওর দ্যাট ইউ রাইট অল দ্য লেটার্স ইন লোয়ার কেস। এখন তোমাকে এটা মাথায় রাখতে হবে এই যে তুমি যেই ইমেল অ্যাড্রেসই লিখো না কেন, তোমাকে এটা মাথায় রাখতে হবে এই যে প্রত্যেকটি বর্ণ যেন ছোট হাতের অক্ষরে লেখা হয়। কেননা যখন কোন ইমেল অ্যাড্রেস বানানো হয় আমরা এটা বড় হাতের লিখলেও এটি যখন রেজিস্টার হয়ে যায় তখন দেখা যায় যে প্রত্যেকটি বর্ণই ছোট হাতের হয়ে গিয়েছে। সুতরাং তুমি যখনই পরীক্ষার খাতায় তোমার ইমেল অ্যাড্রেসটি লিখবে সেক্ষেত্রে তুমি এটা মাথায় রাখবে যে তোমাদের ইমেল অ্যাড্রেসের প্রত্যেকটি বর্ণ যেন ছোট হাতের হয়। আমরা সাধারণত কোনো নাম লিখতে গেলে নামের প্রথম লেটারটি বড় অক্ষরে লিখে থাকি, কিন্তু ইমেল অ্যাড্রেসে যখন আমরা কোনো নাম লিখব সেক্ষেত্রে আমরা প্রথম অক্ষরটিও ছোট হাতেই লিখব, অর্থাৎ প্রত্যেকটি অক্ষর ছোট হাতে থাকবে। যেমন আমি একটি উদাহরণস্বরূপ একটি ইমেল অ্যাড্রেস লিখেছি spschw9@gmail.com। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে একটি স্পেশাল সিম্বল আছে বা স্পেশাল চিহ্ন রয়েছে, যেটি হচ্ছে @। হচ্ছে তুমি দেখতে পাচ্ছ 9-এর পরবর্তী যে চিহ্নটি সেটি হচ্ছে @। তোমাকে এটা লক্ষ্য রাখতে হবে যে @এর পূর্বের যেন কমপক্ষে 6টি অক্ষর থাকে। এজন্যই বলা হয়ে থাকে যে ইমেল অ্যাড্রেসের যে ক্যারেক্টার সেগুলো কমপক্ষে 6টার বেশি হতে হবে। @gmail.com এটি তোমাদের বাধা, এই জায়গাটা তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু @এর পূর্বে অর্থাৎ 9 থেকে শুরু করে S পর্যন্ত এটা তুমি তোমার নিজের মতন করেই বানাতে পারবে। তো তোমাদের এখন কাজ হবে, খুবই সহজ একটি কাজ হবে। সেই কাজটি হচ্ছে তোমরা এই যে দেখতে পাচ্ছ বোর্ডের জিনিসটি তোমরা একটু দেখো, 1 মিনিট দেখার পর তোমরা আরও 2 মিনিট সময় নিয়ে নিজেদের নাম দিয়ে কিংবা কোনো বস্তুর নাম দিয়ে তুমি একটি ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারো। তোমাকে মাথায় এটা রাখতে হবে যে তোমাদের ইমেল অ্যাড্রেস যেন আমি যেই সকল রুল বললাম সেই রুলগুলোর সাথে মিলে থাকে, এবং চেষ্টা করবে যেন নামের সাথে তুমি একটি সংখ্যাও যোগ করতে পারো। তো আমি তোমাদেরকে এই স্লাইডটি দেখার জন্য 1 মিনিট এবং আমাদের যে ইমেল অ্যাড্রেস লেখার জন্য আরও 2 মিনিট সময় দিচ্ছি। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের সময় শেষ। আশা করছি তোমরা সকলেই সঠিকভাবে ইমেল অ্যাড্রেস লিখতে পেরেছো। তো আশা করি সবাই তোমরা ইমেল অ্যাড্রেস লিখতে পেরেছো, এবং আমি এটাও ভাবছি যে তোমরা একজন আরেকজনেরটা কপি করো নাই এবং প্রত্যেকের ইমেল অ্যাড্রেসই যাতে ভিন্ন হয়ে থাকে। তো এই ইমেল অ্যাড্রেসটি তুমি মাথায় রাখতে পারো, কেননা যখন তুমি পরীক্ষার খাতে ইমেল অ্যাড্রেস লিখবে তখন তুমি এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারো, কিংবা যখন তুমি প্র্যাকটিস করবে এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারো। এর পরবর্তী ধাপে আমরা চলে যাচ্ছি, সেই ধাপটি হচ্ছে সাবজেক্ট অর্থাৎ বিষয়। যেমন while writing the subject make sure that you do not copy the question verbatim, অর্থাৎ তুমি যখন কোয়েশ্চেন থেকে যে সাবজেক্টটি লিখবে তোমাকে এটা মাথায় রাখতে হবে যেন তুমি কোয়েশ্চেনটি যেটা দেওয়া আছে সেই কোয়েশ্চেনের কথাটি তুমি যাতে একদম হুবহু
খাতায় না তুলে ফেলো। আইডেন্টিফাই দি রিসিপিয়েন্ট অফ দি ইমেইল, অর্থাৎ তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রশ্ন থেকে যে খুঁজে বের করতে হবে যে কে আসলে ইমেলটি পাবে, অর্থাৎ ইমেলটি প্রাপককে। যেমন আমি একটি কোয়েশ্চেন এখানে লিখেছি, রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইয়োর এক্সপিরিয়েন্স অফ আ পিকনিক, অর্থাৎ তোমার বন্ধুর কাছে একটি ইমেল লিখো যেই ইমেইলে তোমার একটি চড়ুই ভাতির বর্ণনা দেওয়া আছে, পিকনিকের বর্ণনা দেওয়া আছে। এখন আমি যদি সাবজেক্টটি এভাবে লিখি, ইমেইল টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইয়োর এক্সপিরিয়েন্সেস অফ আ পিকনিক, তাহলে এই সাবজেক্টটি ভুল হবে। কেননা আমি যদি লিখে ইমেল টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইয়োর এক্সপিরিয়েন্সেস অফ আ পিকনিক, তাহলে যে কথাটি হচ্ছে, তাহলে বাক্য অনেকটা এমন দাঁড়াচ্ছে যে বন্ধুর বন্ধুকে পাঠানোর কথা বলা হচ্ছে, কিন্তু আসলে বন্ধুর বন্ধুকে পাঠাতে হবে না, আমার বন্ধুকে পাঠাতে হবে। এই কারণে আমি যে কাজটি করেছি, আমি যে সঠিকভাবে সাবজেক্টটি লেখার চেষ্টা করেছি, যেমন ডিসক্রাইবিং মাই এক্সপিরিয়েন্স অফ আ পিকনিক। কেননা তুমি এটা বোঝার চেষ্টা করো যে সর্বপ্রথম প্রাপকের নাম থাকে এবং তারপরেই সাবজেক্টটি থাকবে, অর্থাৎ যে ইমেলটি পাবে সে অবগত হবে এই নিয়ে যে আমি আমারটা বর্ণনা করছি তার কাছে। কিন্তু আমি যদি বলি ইমেল টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট হিজ ডেসক্রিপশন অফ আ পিকনিক বা অ্যাবাউট ইয়োর ডেসক্রিপশন অফ আ পিকনিক, তাহলে এমনটা হচ্ছে যে আমি যেন আমার বন্ধুকে বলছি তুমি তোমার বন্ধুর কাছে আরেকটি ইমেল লিখো যেখানে একটি বর্ণনা থাকবে। এই জিনিসটি তোমাদেরকে খুব মাথায় রাখতে হবে এবং এটাই এনশিওর করতে হবে যাতে তোমাদের সাবজেক্টটি ঠিক থাকে। Try to write the subject in a clause rather than a complete sentence, অর্থাৎ যখন তুমি সাবজেক্টটি লিখবে তখন এটা চেষ্টা করবে যাতে তুমি যে সাবজেক্টটি লিখছো সাবজেক্টটি যাতে একটি ক্লজ হয়, অর্থাৎ একটি বাক্যাংশ হয়, একটি ভার্ব থাকে এবং সাবজেক্ট থাকে, এটি যাতে পূর্ণ সেন্টেন্স না হয় এটা তুমি চেষ্টা করবে। তো আমি তোমাদেরকে একটি আবার ছোট্ট এক্সারসাইজ দিচ্ছি, এই যে রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইয়োর এক্সপিরিয়েন্স অফ আ পিকনিক, অর্থাৎ এই যে তুমি দেখতে পাচ্ছ এই সাবজেক্টটি, এইটি হচ্ছে তোমাদের কোয়েশ্চেন এবং তুমি এই কোয়েশ্চেন থেকে একটি সাবজেক্ট বানানোর চেষ্টা করো। এই কোয়েশ্চেন থেকে সাবজেক্ট বানানোর চেষ্টা করতে তোমাদের 2 মিনিটের বেশি সময় নেওয়ার কথা না, কিন্তু তাও আমি তোমাদেরকে 3 মিনিট সময় দিচ্ছি। ওটি হয়ে গেলে তোমরা যে কাজটি করবে সেই কাজটি হলো ওই যে তোমরা উত্তরটি পেলে ওই উত্তরের আদলেই তোমরা আরও বেশ কিছু সাবজেক্ট লিখে ফেলার চেষ্টা করতে পারো। যেমন রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইয়োর এক্সপিরিয়েন্স অফ আ পিকনিক, কিংবা রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং দি অ্যাক্সিডেন্ট দ্যাট ইউ স ইয়েস্টারডে, কিংবা রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ইয়োর স্কুল। বিভিন্ন ধরনের সাবজেক্টই তোমরা মাথায় নিয়ে আসতে পারো। তো তোমরা 3 মিনিটের মধ্যে রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইয়োর এক্সপিরিয়েন্স অফ আ পিকনিক, এই যে কোয়েশ্চেনটি আছে এটির একটি সাবজেক্ট বের করো এবং আরও 2 মিনিট সময় নিয়ে তোমরা আরও বেশ কিছু সাবজেক্ট নিজেরা লিখে ফেলো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো তোমাদের সময় শেষ এবং আমি আশা করছি এই যে তোমরা অনেকগুলো টপিকই বের করতে পেরেছো এবং বেশ কিছু ভ্যারাইটির টপিক এবং সাবজেক্ট তোমরা বের করতে পেরেছো এবং আমি এটাও শিওর যে প্রত্যেকটি সাবজেক্টই তোমাদের ঠিক হয়েছে। এখন আমাদের যে বাকি 3টি যে স্টেপ ছিল সেই 3টি স্টেপ হচ্ছে স্যালুটেশন, মেইন বডি এবং সাবস্ক্রিপশন। ওই 3টি স্টেপ আমরা যেহেতু আগেই পড়ে ফেলেছি সে কারণে আমরা নতুন করে পড়বো না, কিন্তু আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে আমরা একটি ইমেলের এক্সাম্পল দেখব এবং এই ইমেলের এক্সাম্পল থেকে আমরা প্রত্যেকটি অংশ বের করার চেষ্টা করব। আমি ইমেলটি একবার পড়ছি, তারপরে তোমরা যে কাজটি করবে সেই কাজটি হলো প্রত্যেকটি অংশের পাশে আসলে এটা ইমেলের কোন অংশ সেটি তোমরা লিখবে। যেমন টু স্যান্ডি LOL0@yahoo.com। সাবজেক্ট কংগ্রাচুলেশন ফর ব্রিলিয়ান্ট সাকসেস। তুমি এখানে সাবজেক্টটা খেয়াল করতে পারছো যে এটি একটি ক্লজে লেখা, কংগ্রাচুলেশন ফর ব্রিলিয়ান্ট সাকসেস। ডিয়ার স্যান্ডি, I was informed the very good news over phone.
মাই হার্ট ওয়াজ ফিল্ড উইথ আনবাউন্ড জয় ওয়েন আই হ্যাভ নোন ইয়োর গ্লোরিয়াস রেজাল্ট। অর্থাৎ আই ওয়াজ ইনফর্মড দ্য ভেরি গুড নিউজ ওভার ফোন, অর্থাৎ আমি তোমার যে খুবই খুশির সংবাদ এটা ফোনে পেয়েছিলাম। মাই হার্ট ওয়াজ ফিল্ড উইথ আনবাউন্ড জয় ওয়েন আই হ্যাভ নোন ইয়োর গ্লোরিয়াস রেজাল্ট। অর্থাৎ আমি যখন তোমার রেজাল্ট, যে সুন্দর রেজাল্টের কথা জেনেছিলাম, তখন আমার হৃদয় খুশিতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। I would like to congratulate you on your brilliant success in the junior school certificate examination. আমি তোমাকে তোমার জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামের যে অত্যন্ত সুন্দর রেজাল্ট, এটার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাতে চাই। My joys knew no bounds when I came to know that you have secured the first position in junior school certificate examination in order of merit in Dhaka board. আমার এটা জেনে আমার খুশির কোনো সীমাই ছিল না এটা জেনে, যখন আমি জেনেছি যে তুমি জুনিয়র স্কুল সার্টিফিকেটে ঢাকা বোর্ডে প্রথম অনুষ্ঠান মেধা তালিকায় প্রথম অবস্থান সিকিউর করেছো বা নিশ্চিত করেছো। We knew that you would be able to make a very good result in the junior school certificate examination, but you have surprised us with such very splendid result. অর্থাৎ আমরা এটা জানতাম যে তুমি তোমার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অত্যন্ত ভালো ফলাফল করবে, কিন্তু তুমি এত ভালো ফলাফল দিয়ে আমাদের সকলকেই তুমি অভিভূত করে দিয়েছো। Not only I but also my parents are proud of your brilliant success. শুধু আমিই নই, আমার অভিভাবক এবং আমার পিতামাতা তোমার এই রেজাল্টে অত্যন্ত খুশি। May Allah pave the way of your life to the peak of success. এবং আমি এটা প্রার্থনা করছি যেন আল্লাহ তোমাকে তোমার জীবনের সাফল্যের শীর্ষে নিয়ে যায়। উই আর অল ওয়েল, টেক কেয়ার। আমরা সকলেই অত্যন্ত ভালো আছি, তুমিও তোমার যত্ন নিও। ইয়োর্স লাভিং সানি, তোমার প্রিয় সানি। তো এই যে আমরা ইমেলটি দেখতে পাচ্ছি, তোমাদের কাজটি হবে এখন, তোমাদেরকে 5 মিনিট দেওয়া হচ্ছে। সেই কাজটি হলো তুমি প্রত্যেকটি যে অংশ, আমরা যে স্ট্রাকচারটি দেখেছিলাম, স্ট্রাকচারটির সাথে ইমেলের প্রত্যেকটি অংশ তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে এবং এই স্ট্রাকচার ওয়াইজই তোমরা একটি নিজেদের ইমেল লেখার চেষ্টা করবে। তো এই হলো তোমাদের ইমেল লেখার স্ট্রাকচার এবং আশা করছি তোমরা যে অনুশীলনটি করবে সেই অনুশীলনটি তোমাদের ইমেলের স্ট্রাকচারটি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। তো আজকের ক্লাস আমাদের এর মতনই শেষ। এই ক্লাসের মাধ্যমে আমরা ইমেলের আলোচনা বিস্তারিতভাবে বর্ণনা করলাম। এখন প্রত্যেক ক্লাসের মতনই আমি আজকেও তোমাদেরকে কিছু কথা বলতে চাই এবং এই কথাগুলি সরাসরি তোমাদের শিক্ষার সাথে জড়িত না হলেও তোমাদেরকে একটি ভালো এবং সৎ এবং সুন্দর মানব হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আজকের নীতিবিধানের আমাদের শিক্ষণীয় বিষয়, সেই বিষয়টি হচ্ছে সততা। এখন সততা কি? সততা হচ্ছে একজনের কথা এবং কাজের মধ্যে সত্যনিষ্ঠা অনুশীলন করা। অর্থাৎ আমি যেটা কথাটি বলবো এবং আমি যেই কাজটি করব এটি সত্য কিনা এটি এনশিওর করা এবং এটি নিশ্চিত করাকেই সততা বলা হয়ে থাকে। আমরা যদি কখনো কোনো মিথ্যা কথা বলি কিংবা কাউকে কোনো প্রলোভন দেখিয়ে তাকে কোনো ধোঁকা দিয়ে থাকি, তাহলে এটি আমাদের সততার পরিচয় নয়, বরং এটা আমাদের অসততার পরিচয়। তো সততা সম্পর্কে রুনা খান, যিনি ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা, উনি বলেছেন, একজন ব্যক্তি কখনোই কর্মে ও মানসিকভাবে বেড়ে উঠতে পারে না যদি না সে সততার সাথে বেড়ে ওঠে। অর্থাৎ আমাদের প্রত্যেক কাজেই সততার পরিচয় দিতে হবে। আজকের মতন ক্লাস এখানেই শেষ। আশা করি আজকের ক্লাস এবং নীতিবিধানের শিক্ষণীয় বিষয় তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।